ওসি সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, মহাপুরুষগিরি ফলানোর জায়গা পান না। স্ত্রী অসুস্থ, ভাওতাবাজি পুলিশের কাছে। বয়স তো খুব বেশি মনে হয় না। লোক ঠকানোর কায়দা কানুন সব জানা হয়ে গেছে। মবিন, মবিন। মবিন চলে এলো। মবিনের মুখ হাসি হাসি, কারণ তার হাতে পেন্সিল কাটার শেষ পর্যন্ত পাওয়া গেছে। সে খুশি খুশি গলায় বলল, পেন্সিল কাটার পাওয়া গেছে। পেন্সিল কাটারের এখন আর দরকার নেই। বাবাজিকে হাজতে নিয়ে যাও, ভালো মতো আদর যত্ন করো, যাতে যতদিন বাঁচে পুলিশের খাতিরের ব্যাপারটা মনে থাকে। চুলদারি কাটানো ঠিক হয়নি। চুলদারি থাকলে আদর যত্নের সুবিধা হতো। মবিন আনন্দিত স্বরে বলল, চুলদারির কোনো দরকার নাই স্যার, দেখেন না কি করি। মবিন সাহেব কিছু করার সুযোগ পেলেন না। তার আগেই তেল এবং জ্বালানি মন্ত্রী মোবারক হোসেন সাহেব আমাকে ছেড়ে দেওয়ার জন্য টেলিফোন করেছেন। জহিরের চাপাচাপিতেই এটা করলেন বলাই বাহুল্য। আমি যে খুব আনন্দিত হলাম তা না। পুলিশি মার খাওয়ার চেষ্টা আমি অনেকদিন ধরেই করছি। ব্যাপারটা সম্পর্কে শুধু শুনেছি, অভিজ্ঞতা হয়ে যাওয়া ভালো। হেলাল গুন্ডা বলে একজনের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। তার কাছে শুনেছি, মারের সময় ব্যথা পাচ্ছি ভাবলেই পাওয়া যায়, ব্যথা পাচ্ছি না ভাবলে আর ব্যথা পাওয়া লাগে না। আমি থানা থেকে ছাড়া পেলাম রাত ৩টায়। এত রাতে আর ঢাকায় ফিরলাম না। চলে গেলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে। রাত কাটাবার জন্য লঞ্চ টার্মিনাল খুব ভালো জায়গা। অনেক খালি বেঞ্চ বাঁধা থাকে। নজর এড়িয়ে তার একটার ভিতর ঢুকে পড়তে হয়। চুপি চুপি চলে যেতে হবে ছাদে। চাদর মুড়ি দিয়ে একটানা ঘুম দিলেই হলো। লঞ্চের লোকজন এসে ভাববে তাদেরই কেউ। আমার সঙ্গে চাদর আছে, শরীর ঢেকে ঘুমিয়ে পড়া কোনো সমস্যাই না। তাই করলাম। ঘুম ভাঙলো খুব ভোরে। লঞ্চ চলছে, কখন যাত্রী উঠলো কখন লঞ্চ ছাড়লো কে জানে। হু হু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে। আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা, চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জোছনায় গাছপালা ঘুমোতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। চাদর দিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি ঘুমোতে গেলাম। ঘুম আসছে না। বারবারই মনে হচ্ছে একটা ছোট্ট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসা দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, একবারই শুধু করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো। লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো, হ্যালো রূপা, তুমি তুমি এখন কোথায়? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে? লঞ্চে করে যাচ্ছ কোথায়? জানি না। কি পাগলের মতো কথা বলছো? তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই জানে না। আবার ফিস ফিস শুরু করলে। কোন দার্শনিক? এগুলি অত্যন্ত নিম্ন শ্রেণীর ফিসফিস। ৫,০০০ বছর ধরে কপচানো। সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো? জগতের পরম সত্য হচ্ছে জানি না, আই ডোন্ট নো। এই ফিসফিসটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে। কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে, রেলিং দেয়া নেই। ৭ দিন পর ঢাকায় ফিরলাম। মানুষের মাথায় চুল ৭ দিনে 1.5 মিলিমিটার বাড়ে। দাড়ি, গোপ এবং ভুরুর চুলও একই হারে বাড়ার কথা। ব্যাপার মনে হচ্ছে তা না। ৭ দিনে আমার দাড়ি গোপ কিছুই গজিয়েছে, মাথার চুল তেমন গজায়নি। ভুরুর চুলের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে। আগে যা ছিল এখনো তাই। আমার চেহারায় এক ধরনের ভৌতিক ভাব চলে এসেছে। ভৌতিক ভাবের জন্য গায়ের চাদরও বোধহয় খানিকটা দায়ী। চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি গত রাতে। স্টিমারে করে ফিরছি। ফার্স্ট ক্লাসের ডেক কেমন দেখার জন্য উকি দিলাম। ডেক ফাঁকা। অল্প বয়সী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত পা ছুটছে এবং বিকট চিৎকার করছে। বাচ্চার বাবা বিব্রত মুখে এক গ্লাস পানি হাতে পাশে দাঁড়ানো। আমাকে দেখে বাচ্চা চোখ তুলে তাকালো। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, চুপ করো সোনা, চুপ করো, না হলে ওই ভূত তোমাকে খেয়ে ফেলবে। বাচ্চা চুপ হয়ে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় যাচ্ছি। বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কি দেখুন। প্রয়োজন মনে করলে আরো খানিকটা ভয় দেখিয়ে দিতে পারি। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছা করছিল আরো খানিকক্ষণ থাকি।
সম্ভব হলো না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে, ভয়ে হাত পা শক্ত হয়ে আসছে। আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরো প্রমাণ আছে। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা, 3-4 বছর বয়স হবে, আমাকে দেখেই কাঁপতে শুরু করলো। এই বাচ্চাটি ছিল বাবার কোলে। এই ভদ্রলোক বিব্রত গলায় বলতে লাগলেন, উনি কিছু করবেন না তো, কিচ্ছু করবেন না। বড় ফুপুর বাড়িতে এমন চেহারা নিয়ে ওঠা ঠিক হবে না। এই বাড়ির বাথরুম খুব সুন্দর, হালকা নীল রঙের শ্রীলঙ্কান টালি বসানো বাথরুমে বড় একটা বাথটাব আছে। বাচ্চা পানি ভর্তি করে শুধু নাকটা ভাসিয়ে শুয়ে থাকা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে ও বাড়িতে উপস্থিত হওয়ার বেশ কিছু সমস্যা আছে। বড় ফুপা ঘোষণা দিয়েছেন আমাকে যেন তার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে না দেওয়া হয়। আমি একটা পাবলিক ননসেন্স। আমার আসল স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোমে জায়গা পাওয়া না গেলে সেকেন্ড চয়েস মিরপুরের চিড়িয়াখানা। আমার ফুপু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত। ফুপার বাড়িতে তারপরও মাসে 2 বার যাই। ফুপার 2 ছেলে বাদল এবং রিনকি, এই দুজনের কারণে। দুজনই আমার মহাভক্ত। বাদলের ধারণা আমি রাসপুতিন বা গৌতম বুদ্ধের 50-50 মিক্সচার, শুধু মহাপুরুষ না, পরম পুরুষ। লোকজন এখন আমাকে চিনতে পারছে না, সেদিন চিনবে, হইচই পড়ে যাবে। আমার সম্পর্কে রিনকির ধারণা অবশ্যই এত উচ্চ না। মেয়েরা সহজে কাউকে মহাপুরুষ ভাবে না। পুরুষের দুর্বল দিকগুলো সম্পর্কে তারা সব থেকে ভালো জানে বলেই তারা অনায়াসে মহাপুরুষকেও সাধারণ পুরুষের দলে ফেলে দেয়। বাদল বসার ঘরে খবরের কাগজ পড়ছিল, আমাকে দেখে লাফ দিয়ে উঠল, আনন্দিত স্বরে বলল, আরে হিমুদা, কি যে সুন্দর তোমাকে লাগছে, অদ্ভুত। আমি হাই তুলতে বললাম, আছিস কেমন? বাদল সামাজিক সৌজন্যের ধার দিয়েও গেল না, মুগ্ধ স্বরে বলল, ভুরু কামিয়ে ফেলেছ, ইস কি সুন্দর। ভুরু কামানো মানুষ কি আমি প্রথম দেখলাম? সাদা চাদরে কি অপূর্বই না লাগছে তোমাকে। বাসার লোকজন আছে? সবাই আছে, দাঁড়াও ডাকছি। তুমি এক কাজ করো, সন্ন্যাসীদের মতো সোফায় পদ্মাসন হয়ে বসো, আমি সবাইকে ডাকি। বাবাও বাড়িতে আছে, অফিসে যাননি, তার পেট ব্যথা। তাহলে তো সমস্যা হয়ে গেল বাদল। পিস্তল বের করে আমাকে গুলি টুলি করে দেয় কিনা কে জানে। গুলি করবে শুধু শুধু, আর যদি করে তোমার কিচ্ছু হবে না। 3 বার গুলি করা হয়েছিল, পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল, নদীর পানিতে চেপে ধরা হয়েছিল, তারপরেও। বাদলের কথা শেষ হবার আগেই ফুপু ঢুকলেন। আমাকে দেখে শুরুতে হকচকিয়ে গেলেও চট করে নিজেকে সামলে নিলেন, পাথর হয়ে গেলেন। কর্কশ গলায় বললেন, তুই? বাদল বলল, হিমুদাকে কি গ্রান্ড দেখাচ্ছে, দেখলে মা? অপূর্ব। ফুপু গম্ভীর গলায় বললেন, এই নতুন ভং কবে ধরলি? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ফুপু বললেন, তোকে না এই বাড়িতে আসতে নিষেধ করা হয়েছে, কি মনে করে এলি? গোসল করতে এসেছি ফুপু, গোসল করেই বিদায় হব, বাথটাবে সারা শরীর ডুবিয়ে। পাগলের মতো কথা বলিস না, তোকে আমাদের বাথরুমে ঢুকতে দেবো? বাদল বলল, অফকোর্স দেবে মা, আমি বাথটাবে পানি দিচ্ছি। ডিপ ফ্রিজে বরফ আছে মা, বাথটাবে বরফের টুকরো ছেড়ে দেবো, গ্র্যান্ড হবে। ফুপু ক্রুদ্ধ গলায় বললেন, তুই আমার সামনে থেকে যা বাদল, হিমুর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কথা বলতে থাকো, আমি বাথটাব রেডি করি। বাথটাবটা আর একটু বড় হলে আমিও তোমার সাথে ফেলতাম। বাদল অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। ফুপু বললেন, তোকে যে পুলিশে খুঁজছে এটা কি তুই জানিস? না, আমি ঢাকায় ছিলাম না। পুলিশ আমাদের এখানেও রোজ একবার করে তোর খোঁজে টেলিফোন করে। তুই নাকি কোন মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গেছিস। জ্বালানি মন্ত্রীর ছেলে? কোন মন্ত্রী জানি না, তোর ফুপা জানে। সত্যি কিনা বল। না, না হলে খামোখা তোকে পুলিশ খুঁজবে কেন? পুলিশ তো খামোখাই খোঁজাখুঁজি করে ফুপু। তুই তোর ফুপার ঘরে যা, তার সঙ্গে কথা বল, কথা বলে বিদায় হয়ে যা, এক মুহূর্ত এখানে থাকবি না। গোসলটা করে ভদ্র হয়ে গেলে কেমন হয়? এই বাড়িতে তোর গোসল হবে না, এক কথা কতবার বলবো, যা তোর ফুপার ঘরে যা। ফুপা বিছানায় কাত হয়ে শুয়ে আছেন, টেবিলে বিরাট এক গ্লাস ভর্তি ঘোলাটে রঙের বস্তু। আমি ঘরে ঢুকতেই বললাম, ওর স্যালাইন চালাচ্ছেন নাকি ফুপা? ফুপা তিক্ত গলায় বললেন, ওর স্যালাইন না, ডাবের পানি। পেট ব্যথা কমেছে কিছু? আমার শরীর সম্পর্কে তোমার কৌতূহল দেখানোর কারণ দেখ। ফুপু বলেছিলেন আপনি আমার সঙ্গে কথা বলতে চান। আমি কারোর সঙ্গেই কথা বলতে চাই না, তোমার সঙ্গে তো নয়। তাহলে ফুপা যাই? না, বসো। তোমার ফুপু কি বলেছে যে ওই পুলিশ তোমাকে খুঁজছে? জি বলেছেন। মন্ত্রীর ছেলেকে নিয়ে নাকি ভেগেছো, করেছো কি, খুন করেছো? না, এখনো না করলেও করবে। তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করো এবং পুলিশকে বলো তারা যেন আর টেলিফোন করে আমাকে বিরক্ত না করে। আচ্ছা, বলবো। আমি কি এখন উঠতে পারি ফুপা? হ্যাঁ, উঠতে পারো। আমি তোমাকে এ বাড়িতে আসতে নিষেধ করেছিলাম, তারপরেও এসেছো।
গোসল করার জন্য এসেছি, গোসল করেই চলে যাব। গোসলের জন্য বাথরুম খোঁজা তোমার শোভা পায় না হিমু। তুমি গোসল করবে ডোবায়, নর্দমায়। মানুষ স্নান করে পরিষ্কার হবার জন্য, তুমি করো অপরিষ্কার হবার জন্য। ভুল বললাম? আমি জবাব দিলাম না। ফুপাকে শান্ত করার একটা উপায় হচ্ছে তার কোনো প্রশ্নের জবাব না দেওয়া। কথা বলতে বলতে তিনি একসময় ক্লান্ত হয়ে চুপ হয়ে যান। হিমু, জি। তুমি নিজে একটা বদ্ধ উন্মাদ। তোমার দেখা দেখি আমার ছেলেটা উন্মাদ হচ্ছে। মানুষ ভালোটা কখনো শেখে না, মন্দটা শেখে। এই যে তুমি দাড়ি গোপ কামিয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড করেছো, বাদল এই দেখে উৎসাহী হবে। আমি তোমার সঙ্গে 100 টাকা বাজি রাখতে পারি, আজ সন্ধ্যার মধ্যেই সে মাথা মুড়িয়ে ফেলবে। রাখতে চাও বাজি? জি না। রাখতে চাও না কেন? টাকা নেই? টাকার সমস্যা তো আছেই। তাছাড়া এ বাজিতে আপনার জিতে যাওয়ার সম্ভাবনা। আমারও ধারণা বাদল মাথা মুড়িয়ে ফেলবে, ভুরু কামিয়ে ফেলবে। ফুপা বিস্মিত হয়ে বলল, ভুরু কামাবে কেন? আমি কামিয়েছি তো তাই। তুমি ভুরু কামিয়েছো? জি। আই সি। হিমু, জি। আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, মন দিয়ে শোনো। দিনে 10 টাকা হিসেবে প্রতি মাসে আমি তোমাকে 300 করে টাকা দেব। তার বদলে তুমি এই বাড়িতে আসবে না। রাজি আছো? ভেবে দেখি। আচ্ছা যাও, 500। প্রতি মাসের 1 তারিখ আমি নিজে গিয়ে টাকাটা তোমার হাতে দিয়ে আসবো। বাট ইউ গট টু প্রমিস যে এই বাড়িতে 2000 গজের ভিতর তোমাকে যেন আর দেখা যাবে না। ঠিক আছে, তুমি তাহলে রাজি? জি রাজি। প্রতিজ্ঞা করছো? করছি। আজ হচ্ছে মাসের 20 তারিখ, তুমি 10 দিনের টাকা পাবে। মাসে 500 টাকা হলে দিনে 10 দিনে হচ্ছে 166 টাকা 66 পয়সা। ফুপা মানি ব্যাগ বের করলেন। টাকা বের করার আগেই বাদল ঢুকলো। ব্যস্ত ভঙ্গিতে বলল, 30টা টাকা দাও তো বাবা। কেন? 2 কেজি বরফ আনবো। 10 টাকা করে কেজি। 10 টাকা রিক্সা ভাড়া। বরফ কি জন্য? হিমুদা বাচ্চাবে গোসল করবে, 2 কেজি বরফ এনে ছেড়ে দেবো। জিপ ফ্রিজে এক দানাও বরফ নেই। ফুপা কোনো কথা না বলে বাদলের হাতে 30টা টাকা দিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। হিমু, জি। কে বলবে তোমার সঙ্গে মেশার আগে আমার এই ছেলে বুদ্ধিমান ছিল? বুদ্ধি এখনো আছে ফুপা। ফুপা দীর্ঘশ্বাস ফেললেন। বিড়বিড় করে বললেন, মানুষের ব্রেইন পুরোপুরি অকেজো করে দেওয়ার ক্ষমতা কোনো সহজ ক্ষমতা না। সবাই পারে না, তুমি পারো। ওর ব্রেন নিয়ে আপনি চিন্তা করবেন না ফুপা। ওর ব্রেন ভালো। ব্রেন ভালো? ব্রেন ভালো নমুনা শুনবে? গত মাসে কি করলো শোনো। বাড়ির পিছনে একটা সজনে গাছ আছে না? এক সন্ধ্যাবেলা দেখি সজনে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে দেখলাম। নিচে নেমে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? আমি বললাম, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছিস মানে? গাছের ইলেকট্রন নিতে তোকে কে বলেছে? সে চোখ বড় বড় করে বলল, হিমুদা শিখিয়েছে। এই ছেলের ব্রেইন তুমি ভালো বলবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন এত বড় আমার ক্ষতি করছো? আমি অস্বস্তির সঙ্গে বললাম, গাছের ইলেকট্রনের ব্যাপারটা আপনাকে আরেকদিন বুঝিয়ে বলবো। একবার বুঝিয়ে বললে আপনার কাছে আর তেমন হাস্যকর লাগবে না। আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না, তুমি বিদায় হও। 500 টাকা দিচ্ছি, খুশি হয়ে দিচ্ছি, নিয়ে উধাও হয়ে যাও। দয়া করে বাদল বরফ নিয়ে আসার আগেই তুমি যাও। ওর সঙ্গে আর কিছুক্ষণ থাকলে তোমার কাছ থেকে আরো কিছু কায়দা কানুন শিখে ফেলবে। এখন গাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, পরে হয়তো আগুন থেকে ইলেকট্রন নিতে চাইবে। এটাই আমার ছেলে হিমু, অনলি সান। ঠিক আছে ফুপা, আমি যাচ্ছি। থ্যাঙ্কস। মন্ত্রীর ছেলের ব্যাপারটার খোঁজ নিও, ওরা বড় বিরক্ত করছে। আচ্ছা, খোঁজ নেব। ওসিকে বলবে আর যেন আমাদের বিরক্ত না করে। এক্ষুনি টেলিফোন করে বলে দাও। আর যেন আমাদের বিরক্ত না করে। এক্ষুনি টেলিফোন করে বলে দাও। টেলিফোনের জন্য 5টা টাকা নিয়ে যাও। গোসল না করেই ফুপার ঘর থেকে বের হলাম। ডাক্তারখানা থেকে ওসি সাহেবকে টেলিফোন করলাম। ভদ্রলোক হাতে আকাশের চাঁদ পেলেন বলে মনে হলো। আনন্দে খানিকক্ষণ কথা বলতে পারলেন না, তো করে তোতলালেন। কে বলছেন? হিমু সাহেব? ও মাই গড, আপনাকে আমরা পাগলের মতো খুঁজছি। আপনি আত্মীয় স্বজনের যে লিস্ট দিয়ে দিয়েছিলেন সেই লিস্ট ধরে ধরে সবার কাছে গিয়েছি। যাদের টেলিফোন নাম্বার আছে তাদের অনবরত টেলিফোন করছি। কেন বলুন তো? বিরাট এক সমস্যা হয়েছে ভাই। মোবারক হোসেন সাহেবের ছেলে, ওই যে আপনার বন্ধু জহির, ও বাড়ি থেকে পালিয়েছে। ও আচ্ছা। আপনি যত সহজে ও আচ্ছা বললেন, ব্যাপারটা অত সহজ না। সারা শহর ওলট পালট করে খুঁজে ফেলা হয়েছে, পাওয়া যাচ্ছে না। মোবারক সাহেবের ধারণা আপনি তাকে ফুসলে ফাসলে নিয়ে গেছেন, কিংবা আপনি জানেন সে কোথায় আছে। আমি জানি না ভাই, আপনি জানেন কিংবা না জানেন, মোবারক হোসেন সাহেবের সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে এক্ষুনি। ভাই, আমি অতি সামান্য ওসি, ছোট চাকরি করি। আপনারা দুজন এসে আমাকে মন্ত্রীর থাবার মধ্যে ফেলে দিয়েছেন। এখন উদ্ধার করুন। আপনার স্ত্রী কেমন আছেন? ওনার শরীরের অবস্থা এখন কেমন?
ওসি সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। আমি বললাম, ওই দিন যদিও আপনি বলেছেন আপনার স্ত্রী সুস্থ, আমার তা মনে হয় না। আমার ধারণা তিনি বেশ অসুস্থ। আমার ইনটুইশন পাওয়ার খুব প্রবল, সবসময় কাজ করে না, মাঝে মাঝে করে। এখন করছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এখনো মনে হচ্ছে তিনি খুব অসুস্থ। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ, সে অসুস্থ। তার অসুখ সারাবার সাধ্য কারণ নেই। আপনার থাকলেও থাকতে পারে, এটা বড় ব্যাপার না। এই মুহূর্তে বড় ব্যাপার হচ্ছে, এখন আপনি আমাকে দয়া করে উদ্ধার করুন, প্লিজ। ওই বাড়িতে যান। এখন গেলে তো ওনাকে পাওয়া যাবে না। মন্ত্রী সাহেব বিকেলে ফিরে ঘন্টা খানেক ঘুমান, তারপর আবার বের হন। ফিরতে ফিরতে রাত 11টা। উনি না থাকলেও ওনার স্ত্রী আছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। ভাই, আপনি কি যাবেন? যাচ্ছি। সত্যি যাচ্ছেন? হ্যাঁ, সত্যি যাচ্ছি। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলাম। আপনার স্ত্রীর অসুখটা কি? ওর গলায় ক্যান্সার, মাসখানেক আয়ু আছে। ও আচ্ছা, আপনি ক্যান্সার সারাতে পারেন? না। তাও ভালো স্বীকার করলেন। সবাই বলে সারাতে পারে, হোমিওপ্যাথ ডাক্তাররা বলে, কবিরাজ বলে পারে, পীর ফকির বলে পারে। আপনার স্ত্রীর নাম কি রানু? তাকে চেনেন? চিনি না, হঠাৎ মনে হলো তার নাম রানু। তার মাথা ভর্তি চুল। ওসি সাহেব জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। জহিরদের বাড়িতে তেমন কোনো ঝামেলা ছাড়াই ঢুকলাম। জহিরের মা সঙ্গে সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রমহিলা দেখতে অবিকল তিতলির মতো, যেন মার মাথাটা কেটে তিতলির ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মা মেয়ের চেহারার এত মিল সচরাচর চোখে পড়ে না। তবে দুজনের তাকানোর তীব্র রাগ এবং ঘৃণা। এমন ভাবে আমাকে দেখছে যেন মাটির নিচ থেকে অদ্ভুত জন্তু বের হয়ে এসেছে। মেয়েই প্রথম কথা বলল, আমার ভাই কোথায়? জানি না কোথায়। দয়া করে মিথ্যা বলবেন না। আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, আমরা আর যন্ত্রণা সহ্য করব না। জহিরের মা বলল, তিতলি, তুই চুপ কর তো, চুপ করে বসে থাক, যা বলার আমি বলবো। বাবা, তুমি কি সত্যি জানো না ও কোথায়? সত্যি জানি না। কোথায় থাকতে পারে তা কি জানো? না, তাও জানি না। কিছু মনে করো না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি জানো, জেনেও বলছো জানি না। এরকম মনে হবার কারণ কি? ও একটা চিঠি লিখে গেছে, চিঠি থেকে মনে হচ্ছে তুমি জানো। তিতলি চিঠিটা এনে দেখা। চিঠি দেখতে হবে না মা, ব্যক্তিগত চিঠি বাইরের মানুষকে দেখানোর দরকার কি? ও বাইরের মানুষ না, ও জহিরের বন্ধু। তুই চিঠি নিয়ে আয়। তিতলি চিঠি আনতে গেল। ভদ্রমহিলা কপালের ঘাম মুছলেন। তাকে খুবই কাহিল দেখাচ্ছে, চোখ লাল, মনে হচ্ছে রাতে ঘুমটুম হচ্ছে না। বাবা, তোমার নামটা যেন কি? হিমু। ও হ্যাঁ, হিমু। জহির কি তোমার ভালো বন্ধু? আমি হাসতে হাসতে বললাম, সেটা জহির বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমি জহিরকে খুব পছন্দ করি, এটুকুই বলতে পারি। কেন পছন্দ করো? ভালো ছেলে, সরল সাদাসিধা, মনটা গভীর দিঘির মতো স্বচ্ছ। ভদ্রমহিলা আরো কিছু বলতে যাচ্ছিলেন, মেয়েকে আসতে দেখে চুপ হয়ে গেলেন। তিতলি আমার সামনে এসে চিঠি রাখলো। তার ফর্সা মুখ এখনো ঘৃণায় কুঁচকে আছে। তিতলির মা ক্লান্ত গলায় বললেন, বাবা, চিঠিটা পড়ো। তুমি কি দুপুরে খাওয়া সেরে এসেছো? না। তাহলে এখানেই খাবে। জহিরের বাবা 3টার দিকে আসবে, তার সঙ্গে কথা বলে তারপর যাবে। এখানে তো আমি খেতে পারবো না, গোসল না করে আমি কিছু খেতে পারি না। 7 দিন আছি আমি গোসল ছাড়া। তিতলি বলল, আপনাকে সেটা বড় গলায় বলতে হবে না, আপনার গা থেকে বিকট গন্ধ আসছে, তা থেকে আমি বুঝতে পারছি। মা মেয়ের দিকে তাকে এই প্রথম করি, তুই ভিতরে যা, এই ছেলে এখানে খাবে, ওর গোসলের ব্যবস্থা করতে বল, বাথরুমে তোয়ালে সাবান দাও। তিতলি উঠে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার ছেলে প্রসঙ্গে যে কথাগুলো বলেছ, সেগুলো আমার এই মেয়ে প্রসঙ্গেও সত্য। আমার এই মেয়ের মনটা গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ও তোমার উপর রেগে আছে বলে এরকম করছে। ওর ধারণা। ভদ্রমহিলা কথা শেষ করলেন না। সম্ভবত মেয়ের ধারণার কথা তিনি আমাকে বলতে চান না। আমি জহিরের চিঠি পড়তে শুরু করলাম। চিঠিতে কোনো সম্বোধন নেই, তবে বোনকে লেখা তা বোঝা যাচ্ছে। আমার এই চিঠি পড়ে খুব রাগ করবি। একবার ভেবেছিলাম চিঠি লিখবো না, তাতে সবাই দুশ্চিন্তা বেশি করবে, তাই এই চিঠি লিখছি। তোদের সঙ্গে আমি থাকতে পারছি না। মানুষ হিসেবে বাবা অত্যন্ত নিম্নমানের। তিনি অনর্গল মিথ্যা বলেন, একের পর এক আজে বাজে কাজ করে যান। কিছু কিছু কাজ এমন যে শয়তানের পক্ষেও সহজসাধ্য না। উদাহরণ দেই, আমাদের গ্রামের বাড়ির বুলু মাস্টার ভদ্রলোক, নিতান্তই ভালো মানুষ। অপরাধের মধ্যে অপরাধ হচ্ছে ইলেকশনের সময় বাবার বিরুদ্ধে নানান কথা বলেছে, যাতে লোকজন বাবাকে ভোট না দেয়। সে যে সমস্ত কথা বলেছে তার প্রতিটি বাক্যই সত্য।
যাই হোক, বাবা তাকে খুনের মামলায় এমন ফাঁসিয়েছে যে এক ধাক্কায় যাবজ্জীবন হয়ে গেল। এই জাতীয় মানুষের সঙ্গে কি বাস করা যায় তুই বল? মাও যে বাবার চেয়ে আলাদা তা না, বাবার প্রতিটি অন্যায় মা সমর্থন করে যাচ্ছে। আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। বাবাকে একবার 3 লাখ টাকা ঘুষ দিয়ে গেল। টাকাটা দিয়ে গেল মার হাতে। মা শান্ত ভঙ্গিতে সেই টাকা আয়রন চেপে তুলে রাখলেন। তার মধ্যে কোনো বিকার নেই। আমি আর সহ্য করতে পারছি না, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। গর্ত খুঁড়ে মাটিতে ঢুকে থাকার ইচ্ছা আছে। ভালো কথা, ওই রাতে হিমুর সঙ্গে গর্ত খুঁড়তে বসেছিলাম, দারুণ লাগছিল। দুজনেই থানায় গেলাম। বাবা আমাকে ছাড়িয়ে আনলেন, হিমুকে আনলেন না। বেচারা একা একা বসে রইল। পুলিশ নিশ্চয়ই তাকে মারধরও করেছে। বাবার সেরকম ইঙ্গিত দিয়ে এসেছেন। অবশ্যই তে হিমুর কিছুই যাবে আসবে না। পুলিশের পক্ষে ওকে হজম করা মুশকিল। ও একটা কঠিন চিজ। তুই ভালো থাকিস, প্রাণপণ চেষ্টা করতে থাক যাতে তুইও বাড়ি ছেড়ে চলে যেতে পারিস। বাঁচার একটাই পথ। তোর ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে গেলাম, একেবারে খালি হাতে বের হওয়ার সাহস পাচ্ছি না। বাবা চিঠি পড়লে? জি পড়লাম। কিছু বলবে? ও কত টাকা নিয়েছে? 733 টাকা। চিন্তার কোনো কারণ দেখি না। টাকা শেষ হলেই ফিরিয়ে আসবে। আগেও তো অনেকবার পালিয়েছে, নতুন তো আর কিছু না। জহিরের বাবাও তাই বলছে, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। রোজ রাতে দুঃস্বপ্ন দেখি। ওই দিন দেখলাম। তিতলি বলল, গোসলের পানি দেওয়া হয়েছে, আপনি আসুন। মেয়েটা এখনো চোখে মুখে ঘৃণা ধরে আছে। ভালোবাসা অনেকক্ষণ ধরে রাখা যায়, ঘৃণা যায় না। এই মেয়েটা কি করে ধরে রেখেছে কে জানে। কি হলো, বসে আছেন কেন? আসুন। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং বাথরুমে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে বললাম, আপনাদের বাথরুমে কি বাথটাব আছে? হ্যাঁ আছে। তাহলে দয়া করে 2 কেজি বরফের ব্যবস্থা করুন। বাথটাবের পানি দিয়ে আমি তার মধ্যে 2 কেজি বরফ ছেড়ে দেব। তারপর নাক ভাসিয়ে শুয়ে থাকবো। পাগলামি কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। পাগলামি কথা শুনে আমি মুগ্ধ হই না। আমি জহিন না। আপনাদের ডিপ ফ্রিজে বরফ নেই? তেতলি জবাব দিল না। আমি জবাব আশাও করিনি। মন্ত্রীর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন প্রচুর থাকবে, এটাই স্বাভাবিক। বিশাল ডাইনিং টেবিল থাকবে, চাইনিজ রেস্টুরেন্টের মতো উর্দি পরা বয় থাকবে, ন্যাপকিন কাঁটা চামচ থাকবে। সেরকম কিছুই না। খেতে এসে দেখি খুবই এলেবেলে অবস্থা। খাবার টেবিলটা ছোট, টেবিলগুলোতে তরকারির দাগ লেগে আছে। উর্দি পরা বয় বাবুর্চি দেখলাম না, বৃদ্ধা এক কাজের মেয়েকে দেখলাম। তিতলি যাকে বড় বাবু বলে ডাকছে। আয়োজন সামান্য, রুগ্ন ধরনের কই মাছ, মুরগির মাংস, ডাল এবং কালচে ধরনের পেঁপে ভাজি। তিতলি কঠিন ভঙ্গিতে বললেন, খেতে বসুন। আপনাদের খাওয়া হয়ে গেছে? খাওয়া না হলেও আপনার সঙ্গে বসে খাবো এমন ভাবছেন কেন? ভাবছি না, না ভাবলেই ভালো। বড় বাবু আছে, কিছু লাগলে ওনাকে বলবেন, উনি দেবেন। আমি এসেছি শুধু আপনাকে একটা খবর দেওয়ার জন্য। কি খবর? আপনি যে এসেছেন বাবাকে বলা হয়েছে। বাবা একটা ক্যাবিনেট মিটিংয়ে আটকা পড়েছেন, আসতে রাত হবে। বাবার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। খাওয়া শেষ হলে বড় বাবু আপনাকে ভাইয়ের ঘরে নিয়ে যাবে, আপনি ওই ঘরে বিশ্রাম করবেন। হাউস অ্যারেস্ট? ভাইয়া চিঠিতে লিখেছে কেউ আপনাকে হজম করতে পারে না। আমরা পারবো কেন? আপনাকে থাকতে বলা হয়েছে, আপনি থাকবেন। ঠিক আছে, থাকবো। তুমি বসো, খেতে খেতে গল্প করি। আমার সঙ্গে গল্প করবে? আমি অনেক হাসির গল্প জানি। আপনার সঙ্গে গল্প করব মানে? হু আর ইউ? তাছাড়া তুমি করে বলছেন কেন? বাংলা সিনেমা পেয়েছেন, সব জায়গা ভরং চলবে না, মনে রাখবেন। আমি দীর্ঘ নিঃশ্বাস। করবে না। চেঁচামেচি করছে কেন? কেউ খাওয়ার সময় চেঁচামেচি করলে আমি খেতে পারি না। হাজার হলেও আমি তোমাদের অতিথি। তাছাড়া খাবার আয়োজন ভালো না। গল্প গুজব না করলে এইসব খাবার আরো বিষাদ। তুমি করে কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন? এই অধিকার আপনাকে কে দিল? এত সাহস আপনি কোত্থেকে পাচ্ছেন? আমি আপনাকে একটা শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে আপনি কোনোদিন ভুলবেন না। জহিরের মা এই পর্যায়ে খাবার ঘরে ঢুকলেন। কি হয়েছে? তিতলি বলল, কিছু না। জহিরের মা বললেন, বাবা, তোমাকে রাত 11টা পর্যন্ত থাকতে হবে। তোমাকে কি তিতলি এই কথা বলেছে? বলেছে। আমার কোনো অসুবিধা নেই, খেতে পারছো বাবা। আমাকে এত ঘন ঘন বাবা বলবেন না, আমার খুবই অস্বস্তি লাগে। তোমার মা যখন বলেন তখন কি অস্বস্তি লাগে? মা বলার সুযোগ পাননি, মা বললেও লাগতো বলেই আমার ধারণা। রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। মোবারক সাহেব 9টার দিকে বাসায় ফিরলেন। আমার ডাক পড়লো 10টায়। দোতলার পিছনের দিকে বারান্দায় তিনি বসে আছেন, বসে না, ইজি চেয়ারে আধা শোয়া অবস্থায় আছেন। পা দুটো মোড়ার উপর, খালি গা, হাঁটু পর্যন্ত তোলা এক লুঙ্গি কোন রকমে কোমরে জড়ানো। তিতলি আমাকে নিয়ে গেলেন।
তিনি হাই তুলতে তুললে বললেন, বসো। হাতলবিহীন একটা চেয়ার রাখা হয়েছে আমার জন্য। আমি বসলাম। তিনি আবারও হাই তুলতে তুলতে তিতলির দিকে তাকিয়ে বললেন, ঘরে টক দই আছে কিনা দেখে আয় তো মা, থাকলে আমাকে এক বাটি দিয়ে যাও। তিতলি চলে গেল। তিনি চোখ বন্ধ করে ফেললেন। আমার সঙ্গে কথা বলার কোনো রকম আগ্রহ দেখলাম না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি ঘুমিয়ে পড়েছেন, তবে মোড়ায় পা নাড়া চলছে। তা থেকে ধারণা করা যেতে পারে ভদ্রলোক জেগেই আছেন। হিমু: জি স্যার। প্রথমেই তোমার একটা ভুল ধারণা ভাঙানো দরকার। আমার স্ত্রী এবং কন্যার আচার আচরণে তোমার হয়তো ধারণা হয়েছে জহিরের পালিয়ে যাবার ব্যাপারটা আমি অত্যন্ত উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। আসলে মোটেও তা না। এটা নতুন কোনো ঘটনা না। এই জাতীয় ঘটনা আগেও ঘটেছে। আমি বরং খুশি যে সে বাড়ি থেকে বিদায় হয়েছে। তোমাদের বাংলায় একটা প্রবচন আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। উল্টা প্রবচনও আছে, নাই গরুর চেয়ে কানা গরু ভালো। অবশ্যই প্রবচনটা একটু অন্যরকম আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মূল ভাব কিন্তু এক। হেমু: জি স্যার। আমার চেহারায় কোথায় যেন একটু বোকা বোকা ভাব আছে। যার সঙ্গে কথা বলি সেই আমাকে জ্ঞান দিতে চেষ্টা করে, যদিও আমি মানুষটা বোকা না। একটা বোকা লোক সব সরকারের আমলে মন্ত্রী হয় না, এক সরকারের আমলে হয়, অন্য সরকারের আমলে জেলে চলে যায়। আমি এখনো জেলে যাইনি। আপনি বুদ্ধিমান, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বুদ্ধিমান মানুষ নানান ধরনের আছে। কিছু মানুষ আছে যারা বড় সমস্যার সমাধানে বুদ্ধিমান, আবার ক্ষুদ্র সমস্যার ব্যাপারে না। আমি ছোট্ট এবং আপাতত তুচ্ছ বিষয়ে বুদ্ধিমান। প্রমাণ চাও? আমি চাচ্ছি না, আপনি দিতে চাইলে দিতে পারেন। বেশ, প্রমাণ দিচ্ছি। তোমাকে নিয়ে আমার মেয়ে উপস্থিত হলো। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তায় সে থাকুক। তাকে চলে যেতে বলতে চাইলাম না, কারণ তাতে তার ধারণা হতে পারে আমি তোমার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো। কাজেই তাকে টক দই আনতে পাঠাল। ঘরে টক দই নেই, দোকান থেকে আনতে হবে। তাতে খুব কম করে হলেও আধা ঘন্টা সময় লাগবে। তোমার সঙ্গে কথা বলার জন্য আধা ঘন্টা যথেষ্ট। আশা করি প্রমাণ পেয়েছো যে আমি বুদ্ধিমান। জি, পেয়েছি। বলুন, কি বলবেন? আমার স্ত্রীর কাছ থেকে শুনলাম জহিরের চিঠি তুমি পড়েছো। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত কুৎসিত কথা লিখতে পারে তার বাড়িতে থাকা কোনোভাবেই অধিকার নেই। সে চলে গেছে, ভালো হয়েছে, গুড ফর হিম। আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটার জবাব দেওয়া যায়। কি জবাব দেব তুমি কি শুনতে চাও? না, শুধু একটা জবাব দিচ্ছি, বুলু মাস্টারের ব্যাপারটা। লোকটা হাড়ে হাড়ে বজ্জাত। স্কুল টিচার, তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো, করে পলিটিক্স। সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগেছিল। ইচ্ছে করে হারামজাদাকে আমি 10 হাত পানির নিচে পুঁতে ফেলতে পারতাম, তা করিনি। আমি মন্ত্রী হয়ে যাবার পর স্থানীয় লোকজন আমাকে খুশি করবার জন্য তাকে খুনের মামলায় জড়িয়ে ফেললো। খেয়াল রাখবে, আমি কাউকে কিছু করতে বলিনি। ওসি আমাকে খুশি করতে চাইলো, স্থানীয় মেম্বাররা খুশি করতে চাইলো, একদল মিথ্যা সাক্ষী জুটে গেল, একদল অসৎ লোক মিলে কাণ্ডটা করলো। আপনি কি খুশি হলেন? আমি সহজে খুশি হই না, সহজে বেজারও হই না। আমার পুত্র এইসব ব্যাপার জানে না। সে জানে আমি শয়তান ধরনের মানুষ। ভালো কথা, ছেলে উপযুক্ত হয়েছে, সে তার নিজস্ব ধারণা করতেই পারে। ছেলের ব্যাপারে আমার মোটেও মাথা ব্যথা নেই। আমি তোমার ব্যাপারটা জানতে চাচ্ছি। মোবারক হোসেন এই প্রথম চোখ মেললেন, আতশ অবস্থা থেকে উঠে বসলেন। আমি খানিকটা হকচকিয়ে গিয়ে বললাম, আমার কি ব্যাপার জানতে চান? সবকিছুই জানতে চাই। আমি কিছু খোঁজ খবর করিয়েছি, এখনো করছি। তোমার উদ্দেশ্যটা কি? জহিরকে গর্ত খুঁড়ে বসিয়ে রাখার কাজটা তুমি যে করেছো, আমার ধারণা তা খুব ভেবেচিন্তে করেছো। এর পিছনে তোমার পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? চট করে জবাব দিতে হবে না, ভাবো, ভেবে ভেবে জবাব দাও। আমি চুপ করে রইলাম। মোবারক হোসেন চাপা গলায় বললেন, তুমি কি নিজেকে মহাপুরুষ মনে করো? না, অনেকেই মনে করে, কেউ কেউ করে। অনেকের ধারণা তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে। যে ওসি তোমাদের ধরে থানায় নিয়ে এসেছিল তারও সেই রকম ধারণা। তোমার কি আসলে কোনো সুপার ন্যাচারাল ক্ষমতা আছে? না, তবে আমার ইনটুইশন ক্ষমতা প্রবল। মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলতে পারি, সে তো অনেকেই পারে। তোমার ইনটুইশনাল এই মুহূর্তে কি বলছে? এই মুহূর্তে বলছে আপনি বড় রকমের ঝামেলায় পড়েছেন। এখন আর তেল এবং জ্বালানি মন্ত্রী না। মোবারক হোসেন শীতল গলায় বললেন, তোমার ইনটুইশন ক্ষমতা কিছুটা হলেও আছে, কিন্তু বলা যায় অনুমান শক্তি প্রবল। ব্যাপারটা ঘটেছে আজ রাত 8টায়। তোমার জানার কথা না, প্রেসিডেন্টের গুড বুক থেকে নাম কাটা গেছে। গুড বুক থেকে নাম কাটা গেলে সঙ্গে সঙ্গে ব্যাকবোর্ডে নাম উঠে যায়। সেখানে নাম উঠে গেছে, আমাকে জেলে যেতে হতে পারে।
তোমার ইনটিউশন কি বলে? আমার ইনটিউশন কিছু বলছে না। মোবারক হোসেন আবার ইজি চেয়ারে শুয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে গেল। মোড়ায় রাখা তার পায়ের বুড়ো আঙুল কাঁপতে লাগলো। মনে হয় এই হলো তার চিন্তার পদ্ধতি। হিমু, জি স্যার। আমাকে জেলে ঢোকানো সহজ না, এতে থলের বিড়াল বের হয়ে যাবে। আমাকে অখুশি করাও বর্তমান সরকারের পক্ষে খুব রিস্কি। মেরে ফেল। তোমার ইনটিউশন কি বলে? কিছু বলছে না। তোমাকে ডেকে আনার কারণ এখন বলি। ভালো কথা, তুমি নিজে কি কিছু আন্দাজ করতে পারছো? না, কথা বলার জন্য ডাকলাম, আর কিছুই না। একটা পর্যায়ে আছে যখন কথা বলার কেউ আশেপাশে থাকে না। আমার অনেক কথা আছে, বলার মানুষ নেই। জহিরের বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। লেট হিম টু গো হেল। অবশ্য গেছেও তাই। কোথায় আছে সেই খোঁজ বের করা আমার পক্ষে কঠিন না। বের করতে চাচ্ছি না। আমার মনে ক্ষীণ সন্দেহ তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলার চেষ্টা করছো। ভালো কথা, খেলো। শুধু জানিয়ে রাখলাম যে খেলাটা তুমি গোপনে খেলতে পারছো না তা আমি জানি। তিতলি টক দইয়ের বাতি নিয়ে ঢুকলো। আমি বললাম, চাচা, আমি কি এখন যেতে পারি? অবশ্যই যেতে পারো, তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি। গুড নাইট। ঘুম ভেঙে কেউ যদি দেখে তার মুখের উপর 6 ইঞ্চি একটি অচেনা মেয়ের মুখ ঝুঁকে আছে, যার চোখ টানা টানা, বয়স অল্প, তাহলে তার ছোটখাটো একটা ধাক্কা খাওয়ার কথা। আমি তাই খেলাম। প্রথম কয়েক সেকেন্ড মাথা ফাঁকা হয়ে থাকলো। তারপর শুনলাম অচেনা মেয়েটি বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হ্যাঁ না কিছুই বললাম না। কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনি কি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর না বলা যায় না। কেউ বললে আদালতে তার জেল জরিমানা 2 হবার বিধান রাখা উচিত। চিনতে পারছেন তো আমাকে? এর আগে 2বার দেখা হয়েছে, আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। দাড়ি গোঁফ কেটে ফেলেছেন কেন? আপনাকে সুন্দর লাগতো। আমি ঘরে ঢুকে প্রথমে একটু চমকে গেলাম। ভাবলাম, কার না কার ঘরে ঢুকেছি। আচ্ছা, আপনি কেমন দরজা জানালা খোলা রেখে ঘুমান? চোর এলে তো সর্বনাশ হয়ে যেত। আমি মেয়েটিকে চিনলাম, কথা বলার ভঙ্গি থেকে চিনলাম। এই মেয়ে এক নাগাড়ে কথা বলছে, খুবই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। আমার চেনার মধ্যে এরকম আন্তরিক ভঙ্গিতে একজনই কথা বলে, রফিকের বউ। কিন্তু রফিকের বউয়ের স্বাস্থ্য বেশ ভালো ছিল। এই মেয়েটাকে দারুণ রোগা লাগছে। আমি কিন্তু কাটায় কাটায় 1.5 ঘন্টা বেশ কয়েকবার আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করেছি। দরজায় ঠকঠক করেছি, খক খক করে কেসেছি। দিনের বেলায় কারো এমন গাঢ় ঘুম হয় আমি জানতাম না। শেষে কি হলো জানেন? একটু ভয়ই লাগলো। কিসের ভয়? হঠাৎ মনে হলো কেউ এসে হয়তো আপনাকে খুন টুন করে গেছে। দরজা খোলা তো, তাই এরকম মনে হলো। নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য আপনার মুখের উপর ঝুঁকেছিলাম। আমি উঠে বসতে বসতে বললাম, রফিক ভালো? সেটাই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন? আপনি জানেন না দেখা হয় না? রোজই দেখা হয়। ও রোজ একবার করে আসে, ঠিক সন্ধ্যার দিকে আসে। ভাইয়ার বসার ঘরে খানিকক্ষণ বসে থেকে চলে যায়। আপনার সঙ্গে কথা হয় না? না, ভাইয়া আমাকে বলে দিয়েছে আমি যেন কথা না বলি। তারপরেও বলতাম, কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাইয়া বাসায় থাকে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চেয়ারটায় বসুন। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে। আপনার নাম জুথি। অনেকে চন্দ্রবিন্দু দিয়ে জুথি লেখে, আমিও আগে লিখতাম, এখন লিখি না। আচ্ছা শুনুন, আপনার একটা চিঠি এসেছে, নিজে পড়েছিল, আমি টেবিলে রেখে দিয়েছি, নিন। চিঠি পরে পড়বো, এমন কিছু জরুরি চিঠি না, আমার বাড়ির চিঠি। প্রতি মাসের শেষের দিকে তারা একটি করে চিঠি পাঠান। আপনি একটা শার্ট গায়ে দিয়ে হাত মুখ ধুয়ে ভদ্র ছেলে হয়ে আসুন, কথা বলি। আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। আর শুনুন, আপনার এখানে কি চা পাওয়া যায়? আমি হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘরে ঢুকলাম। জ্যোতি খুব স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে মাথা ঝাঁকিয়ে বসে আছে, যেন এটাই তার বাড়ি ঘর। আমি চৌকিতে বসতে বসতে বললাম, বলুন কি ব্যাপার? আপনার বন্ধুর চাকরির কি কিছু হয়েছে? ভাইয়া ওকে জিজ্ঞেস করেছিল, ও বলল হিমুকে বলেছে, হিমু সব ঠিক করে দেবে। ভাইয়ের ধারণা ও কাউকে কিছুই বলেনি। আমাকে বলেছে, আমি জানি বলেছে। ও কখনো মিথ্যা কথা বলে না। আমি ভাইয়াকে সেটা বললাম, ভাইয়া আমার উপর রেগে গেল। 2 চোখে দেখতে পারে না, বলে সাব হিউম্যান স্পেসিস। ভাইয়া বলে ওর শুধু চেহারাটা আছে, কোল বালিশের খোলটা শুধু ঘোরে, ভেতরে বালিশটা নেই। আপনার ভাইয়া কি রফিকের চাকরির কোনো চেষ্টা করছেন না? না, করবেও না। বললাম না ওকে দেখতে পারে না, ওর নাম শুনলেও রেগে যায়। তার উপর এখন বলছে ওকে ডিভোর্স দিতে। তাই নাকি? হ্যাঁ, এটা আপনাকে বলার জন্যই এসেছি। ভাইয়ের বাসায় ওকে কেউ দেখতে পারে না। আমার ভাবি বলেছিল, জুথি তুমি যে ওই ছেলের সঙ্গে থাকতে চাও, ওর তো মাথা খারাপ। কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। কোনো সুস্থ ছেলে কি এই কাজ করবে?
একদিন দেখবে ঘুমের মধ্যে তোমাকে গলা টেপে মেরে ফেলবে, তারপর সিলিং ফ্যানের সঙ্গে দুলিয়ে দুলিয়ে বলবে আত্মহত্যা। পাগলদের বাস্তব বুদ্ধি আবার ভালো থাকে। আমি ভাবির কথাই গুরুত্ব দেইনি। এখন আপনি বলুন, দিনের পর দিন কেউ যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে, ডিভোর্স দাও ডিভোর্স দাও, তাহলে কি ভালো লাগে? ভালো লাগার কথা না। আচ্ছা, আপনি কি ওর চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন? পারবো। সত্যি পারবেন? হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি করবেন। ও চাকরিটা পেলেই আমি ওর কাছে চলে যাব। তখন আর ভাইয়া বলতে পারবে না চাকরি বাকরি নেই, ও তোকে খাওয়াবে কি। আজ তাহলে উঠি। যুথি ঝট করে উঠে দাঁড়ালো। আর তখনই আমার মনে হলো এই মেয়েটা রূপার মতো। যদিও এরকম মনে হবার কোনো কারণ নেই। আমার পছন্দের মানুষদের মধ্যে অতি প্রিয়জনদের ছায়া দেখি, এটাই মূল ব্যাপার। এমু ভাই, আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিন। আসার সময় দেখেছি অনেকগুলো বকা ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে। আমায় দেখে একজন বলল, শুটকি রানী শুটকি রানী। আমি যুথিকে রিকশায় উঠিয়ে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। আজ আমার পরিকল্পনা সারাদিন ঘুমানো, সাইকেলটা বদলে দেয়া। সারাদিন ঘুমবো, রাতে জেগে থাকবো। আমার বাবার অনেক উপদেশের একটি হচ্ছে, ঘুমাইয়া রাত নষ্ট করিও না, দিনে নিদ্রা যাইবে। রাত কাটাইবে অনিদ্রায়, কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল পশু নিশি যাপন করে, মানুষ মাত্রই নিশাচর। মানুষ এক অর্থে পশু, নিশি যাপন তার অবশ্য কর্তব্যের একটি। বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করার পরে ঘুম আনা গেল না। ঘরে খবরের কাগজ নেই, পুরনো ম্যাগাজিন নেই যাতে চোখ বোলাবো। মামার বাড়ি থেকে আসা চিঠিটা অবশ্যই পড়া যায়, পড়তে ইচ্ছে করছে না। চিঠিতে কি লেখা না পড়েই আমি বলে দিতে পারি। একই ভাষায়, একই ভঙ্গিতে, একটি শব্দ এদিক ওদিক না করে ছোট মামা দীর্ঘদিন ধরে চিঠি লিখছেন। চিঠির মাথায় আরবিতে লেখা থাকে ইয়া রব, তারপর গুটি গুটি হরফে লেখেন, দোয়াগো, পর সমাচার এই যে, দীর্ঘদিন তোমার কোনো পত্রাদি না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত আছি। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখিয়াছেন। আমাদের এদিকের সংবাদাদি মঙ্গল, তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের ইচ্ছায় এবার ফসল ভালো হইয়াছে, ব্যবসাপাতিও ভালো। তোমাকে মাসিক যে টাকা পাঠানো হয় তাহাতে তোমার খরচ চলে কিনা জানি না, প্রয়োজন হইলে জানাইবা। এই বিষয়ে কোনো রকম লজ্জা বা সংকোচ করিবে না। তোমাকে যে কি পরিমাণ স্নেহ করি তাহা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত আছেন। শরীরের যত্ন নিবা, পথে পথে ঘোরার অভ্যাস ত্যাগ করিবা। মনে রাখিও, ভিক্ষুকরা এই পথে পথে ঘোরে, তুমি ভিক্ষুক নও, কারণ আমরা এখনো জীবিত আছি। আল্লাহ পাকের ইচ্ছায় তোমার অন্যের অভাব কখনো হইবে না। কোনো কারণে আমার মৃত্যু ঘটিলে চিন্তাযুক্ত হইও না, কারণ আমি তোমার নামে আলাদা সম্পত্তি লেখাপড়া করিয়া দিয়া রাখিয়াছি, তাহাতে কেউ হাত দিবে না। দোয়া নিও, ইতি তোমার ছোট মামা। বিছানায় গড়াগড়ি করতে করতে মনে হলো অনেকদিন মামার বাড়ি যাওয়া হয় না। কোনো এক গভীর রাতে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়। 4 বছর আগে মামার বাড়ি গিয়েছিলাম। ঠাকুরকোনা স্টেশনে নেমে 7 মাইল হেঁটে রাত 1টার সময় উপস্থিত হলাম। ছোট মামা ঘুম ভেঙে উঠে এলেন। প্রথমে খানিকক্ষণ হতবম্ব চোখে তাকিয়ে রইলেন, তারপর আনন্দে কেঁদে ফেললেন। গোসলের জন্য গরম পানি করা হলো। মামা গভীর গলায় হুকুম দিলেন, মুরগি জবেহ করে যেন পোলাও কুরমা রান্না করা হয়। রান্না হতে হতে রাত 3টা বেজে গেল। মামা বললেন, ছেলেটা কি একা একা খাবে নাকি? দেখো, ওর সাথে আমাকেও দাও। মাঝের ঘরে আমার শোয়ার ব্যবস্থা। সেই ঘরের খাট মামার পছন্দ না। খাট খুলে নতুন খাট পাতা হলো, বিশাল খাট। জানা গেল এই নতুন খাট আমার জন্যই মামা বানিয়ে রেখেছে। একজন মানুষের প্রতি অন্য একজনের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে আমার মামাদের না দেখলে আমি জানতেই পারতাম না। অথচ আশ্চর্যের ব্যাপার, মানুষ হিসেবে আমার মামারা 50 শ্রেণীর। তাদের সমস্ত ভালোবাসা নিজের মানুষদের জন্য, বাইরের কারোর জন্য নয়। মামার বাড়িতে সেবার 2 মাস কাটিয়ে দিলাম। তারপরে যখন চলে যাবার জন্য ব্যাগ গোছাচ্ছি, মামা দুঃখিত গলায় বললেন, এত তাড়াতাড়ি চলে যাবি? আর 2টা দিন থেকে যা, সিঁদুরে গাছের আমগুলো পাকুক। তোকে যেতে দিতে ইচ্ছে করে না রে হিমু, ইচ্ছে করে মোটা একটা শিকল দিয়ে তোকে বেঁধে রাখি। শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা যায় না। তারপরে সব মানুষই কেন কোনো না কোনো সময় অনুভব করে তার হাতে পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিভাগী গভীর রাতে গৃহত্যাগ করে, ভাবে মুক্তি পাওয়া গেল। 10 তলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। এই জাতীয় উচ্চ শ্রেণীর চিন্তা করতে করতে নিজ আস্তানার দিকে ফিরছি। উচ্চ শ্রেণীর চিন্তা অভ্যাসে পরিণত হয়েছে। আমার বাবার কঠিন উপদেশের ফল ফলাতে শুরু করেছে। এখন আর সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে পারছি না, কিছু একটা ভেবে ভেবে হাঁটি। রাস্তাঘাট আগের মতো নিরাপদ না। গভীর রাতে বাড়ি ফিরছি, চোখ কান খোলা রেখে হাঁটা দরকার।
যে কোনো মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিক থেকে ঝেড়ে দৌড় দেবার প্রয়োজন হতে পারে। সাধারণ মানুষদের মতো মহাপুরুষদের জীবন সংশয় হয়। তাছাড়া সঙ্গে টাকা পয়সা আছে, বড় ফুফার দেওয়া টাকাটা খরচ হয়নি। টাকাটা সাবধানে রাখতে হবে। একটা সময় ছিল যখন মহাপুরুষদের অর্থের প্রয়োজন হতো না, এখন হয়। এই যুগের মহাপুরুষদের সেভিংস এবং কারেন্ট দুটো অ্যাকাউন্টই থাকা দরকার। আমার পেছনে ধীর গতিতে একটা রিক্সা আসছে। একজন রিক্সাওয়ালার কাছে শুনেছি আস্তে রিক্সা চালানো ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার। রিক্সা যত দ্রুত চলবে পরিশ্রম তত কম। এই রিক্সাওয়ালার পরিশ্রম খুব বেশি হচ্ছে। কিছুক্ষণ পর পর সে টুনটুন করে ঘন্টা বাজাচ্ছে। যদিও ঘন্টা বাজানোর কোনো প্রয়োজন নেই, রাস্তাঘাট ফাঁকা। আমি কৌতূহলী হয়ে পিছনে তাকাতেই রিক্সা আমার ধার ঘেঁষে থেমে গেল। যা ভাবছি তাই। রিক্সায় ভদ্র চেহারার একটি মেয়ে বসে আছে, অল্প বয়স্ক, লম্বাটে করুণ মুখ, মাথার চুল বেনি করা, চোখে সম্ভবত কাজল দেওয়া, টানা টানা চোখ। মানুষের চোখ এতটা টানা হয় না, গরু হরিণের চোখ এমন হয়। মেয়েটির পায়ের কাছে বাচ্চাদের স্কুল ব্যাগের সাইজের একটা চামড়ার সুটকেস। মেয়েটি মুখ বের করে শান্ত গলায় বলল, আপনি কি আমার একটু উপকার করতে পারবেন? তার গলার স্বর যেমন পরিষ্কার, উচ্চারণও পরিষ্কার। আমি কাছে গেলাম। রিক্সাওয়ালা রিক্সা রেখে কিছুক্ষণ দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। তার ভাবভঙ্গিতে কোনো রকম কৌতূহল বা আগ্রহ নেই। আমি ভীষণ বিপদে পড়েছি। জামালপুর থেকে রাতের ট্রেনে এসেছি, যাব খালার বাসায় মুগদাপাড়া। মুগদাপাড়া চেনেন? চিনি। অনেক দূর, তাই না? হ্যাঁ, অনেক দূর। আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে স্টেশনে থেকে যেতাম। অবশ্যই স্টেশনে থাকতে ভয় লাগছিল। গুন্ডা ধরনের কয়েকটা লোক ঘোরাফেরা করছিল, বিশ্রী করে তাকাচ্ছিল। মেয়েটা কথা বলছে হাত নেড়ে নেড়ে। কথা বলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা নেই, বরং তাকে মনে হচ্ছে কথা বলে সে আরাম পাচ্ছে। এখন আমার একা যেতেও সাহসে কুলোচ্ছে না। আপনি কি চাচ্ছেন আমি আপনার সঙ্গে যাই? তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি আবার খালার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছি। একটা কাগজ এনেছিলাম, কাগজটা খুঁজে পাচ্ছি না। তবে জায়গাটা কিছু কিছু মনে আছে। 2 বছর আগে একবার এসেছিলাম। দিনের বেলা গিয়ে খুঁজে বের করতে হবে। আমি এখন কি করতে পারি? রাতটা থাকার জন্য আপনি আমাকে একটা জায়গা দিতে পারেন। শুধু রাতটা থাকবো, ভোরবেলা চলে যাব। আমার খুব উপকার হয়। রিক্সাওয়ালার সিগারেট শেষ হয়েছে, তারপরও সে উঠে আসছে না। রাস্তার ধারে বসে নির্লিপ্ত ভঙ্গিতে রয়েছে। পিচ করে একবার থুতু ফেললো। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? সে হকচকিয়ে গেল। আচমকা নাম জিজ্ঞেস করলে এই যে তো মেয়েরা খুব হকচকিয়ে যায়। এদের বেশ কয়েকটা নাম থাকে, কোনটা বলবে বুঝতে পারে না। কারণ বলতে ইচ্ছে করে আসল নামটি, যে নাম কখনো বলা যাবে না। আমি বললাম, নাম মনে পড়ছে না? মেয়েটি ছোট্ট নিঃশ্বাস ফেললো। সে যে কি পরিমাণ ক্লান্ত তা তার নিঃশ্বাস থেকে বোঝা যাচ্ছে, আগে বোঝা যায়নি। আমার নাম সেতু। আসল নাম? হ্যাঁ, আসল নাম। কেউ নাম করলে আমি আসল নামটাই বলি, নকল বলি না। শোনো সেতু, তোমাকে আমি ধার হিসেবে কিছু টাকা দিয়ে দিই, পরে আমাকে শোধ করে দেবে। রাজি আছো? আপনাকে কোথায় পাবো? আমাকে পেতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। কোথায় খুঁজবেন? পথেই খুঁজবো। আপনি আমাকে যা ভাবছেন আমি তা না। অবশ্যই তুমি তা না। আমি মানিব্যাগ বের করলাম। বড় ফুফার টাকা ছাড়াও সেখানে একটা চকচকে 500 টাকার নোট আছে। সব দিয়ে দেয়া যাক। সেতু হাত বাড়িয়ে টাকাটা নিল। সে টাকাগুলি গুনার চেষ্টা করছে। সে আগের মতোই শান্ত স্বরে বলল, আপনাকে আমি চিনি। অনেকদিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল বগুড়ায়। আমি থাকতাম সূত্রাপুরে। আপনার কি বিশ্বাস হচ্ছে? না, বগুড়ায় আমি কোনোদিন যাইনি। ভুল বলছি, বগুড়ায় না, ঢাকাতেই দেখা হয়েছে। পুরনো ঢাকায়, আগামসি লেনে। আপনি আমাকে এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। আপনার পরনে একটা ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল। আপনি আমার কথা বিশ্বাস করছেন, তাই না? তাই না? এক বর্ণও বিশ্বাস করছি না। তুমি কথা বলতে পছন্দ করো এবং গুছিয়ে কথা বলতে পারো। এই স্বভাবের মেয়েরা বানিয়ে বানিয়ে অনেক কথা বলে। তুমিও তাই করছো। বাসায় চলে যাও, টাকাটা নিয়ে যেতে অসুবিধা হবে না তো? এই রাস্তায় হাইজ্যাকারদের হাতে পড়তে পারো। সে তো কিছু বলল না। টাকাগুলি সে আবার গুনতে চেষ্টা করছে। সুন্দর একটি মেয়ে গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনছে, এই দৃশ্য ভালো লাগে না। মেয়েটির এই মুহূর্তে থাকা উচিত ছিল উঁচু দেয়ালে ঘেরা প্রাচীর ধরনের একটা দোতলা বাড়ির শোবার ঘরে। শোবার ঘরের খাটটা থাকবে অনেক বড়। সে শুয়ে থাকবে তার স্বামীর পাশে। না না, পাশে না, দুজন থাকবে দুদিকে, মাঝখানে একটি শিশু। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে শিশুটি কেঁদে উঠবে। সেতু জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করবে। আদরে গলায় বলবে, কে মেরেছে আমার বাবুকে? কে মেরেছে? কার এত বড় সাহস? কে আমার বাবুকে মারলো? বাবু শান্ত হচ্ছে না, তার কান্না বেড়েই যাচ্ছে।
সেতু তার স্বামীকে ডেকে তুলে ভয়ার্ত গলায় বলবে, এই দেখো না ও কাঁদছে কেন, বোধহয় পেট ব্যথা করছে, বাতিটা জ্বালাও তো। সেতুর স্বামী বাতি জ্বালাবেন, আলো দেখে শিশু কান্না থামিয়ে হাসতে শুরু করবে। সেতু মাথা দুলিয়ে দুলিয়ে বলবে, ওমা, আমার বাবুটা এত হাসছে কেন, কেন আমার বাবুটা হাসছে, কে আমার বাবুকে কে আমার বাবুকে কাতুকুতু দিয়ে গেল, কে কে সেই দুষ্ট লোক। মেসে ফিরতে ইচ্ছে করছে না, রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। রূপাদের বাড়িটি প্রাচীন, উঁচু দেয়ালে ঘেরা দোতলা বাড়ি। রূপা যে খাটে ঘুমায় তা আমি কোনোদিন দেখিনি, তবে আমি নিশ্চিত সেই খাটটা একটা বিশাল খাট। রাত যদিও অনেক হয়েছে, রূপা নিশ্চয়ই ঘুমায়নি। তার এমএ পরীক্ষা চলছে, সে অনেক রাত পর্যন্ত জেগে পড়ে। সে নিশ্চয়ই হেঁটে হেঁটে বই হাতে নিয়ে পড়ছে। তাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় আসলেই রূপার শোবার ঘরের জানালা দেখা যায়। যদি দেখি জানালার আলো জ্বলছে, তাহলে তাকে একটা টেলিফোন করা যেতে পারে। আমাদের ম্যাচের সামনে কিসমত রেস্টুরেন্ট সারাদিন খোলা থাকে। তাদের একটা টেলিফোন আছে, 5 টাকা দিলে রেস্টুরেন্টের মালিক একটা টেলিফোন করতে দেবে। সমস্যা একটাই, রূপাকে টেলিফোন ধরবে? সম্ভাবনা খুব ক্ষীণ। নিশিরাতে টেলিফোন অবিবাহিত কুমারী মেয়েরা কখনো ধরে না। রাতে টেলিফোন ধরার দায়িত্ব বাড়ির পুরুষদের। রিং হওয়া মাত্র রূপার বাবা গম্ভীর গলায়, উনি কখনো হ্যালো বলবেন না, বিনয় করে জিজ্ঞেস করেন না আপনি কে বলছেন, ধমকের স্বরে জানতে চাই কে। বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে ভেজা গন্ধ। গত রাতে খুব বৃষ্টি হয়েছে, মনে হয় আজ রাতেও হবে। বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক করলাম। কিছুদূর এগোতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দৌড়ে গাছের নিচে আশ্রয় নেবার কোনো মানে হয় না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীরে সুস্থে এগোনোই ভালো। মেসে পৌঁছালাম কাক ভেজা হয়ে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, মেসবাড়ি অন্ধকার। সিঁড়ি ঘরের ছাদ হয়নি বলে বৃষ্টি হলেই সিঁড়ি ভিজে থাকে। খুব সাবধানে রেলিং ধরে ধরে উঠতে হলো। কয়েক পা এগোতেই সিঁড়িতে টর্চের আলো পড়লো। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আলো ফেলছেন বায়েজিদ সাহেব। আমি হালকা গলায় বললাম, কি ব্যাপার বায়েজিদ সাহেব, এখনো জেগে আছেন? আপনার জন্য জেগে আছি। কেন বলুন তো? দুপুরবেলায় আপনার বন্ধু এসেছিলেন রফিক সাহেব, উনি রাত 10টা পর্যন্ত অপেক্ষা করে চলে গেলেন। ওনার মা মারা গেছেন, এই খবরটা দিতে এসেছিলেন। কিভাবে মারা গেলেন? আমি জিজ্ঞেস করে নিলাম, কিছু বললেন না। উনি প্রশ্ন করলে উত্তর দেন না। আমি ঘরে ঢুকলাম না, ভেজা কাপড়ে ঘরে ঢুকে লাভ নেই, আবার ভিজতে হবে। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আপনি কি এখন নারায়ণগঞ্জ যাবেন? জি। এত রাতে তো বাস টাস কিছু পাবেন না, তার উপর বৃষ্টি হচ্ছে। হেঁটে চলে যাব। এক্ষুনি কি রওনা দেবেন? হ্যাঁ, এক্ষুনি রওনা দেব, দেরি করে লাভ নেই। রফিক অপেক্ষা করছে আমার জন্য। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আমার ঘরে কেরোসিন কুকার আছে, 1 কাপ গরম চা বানিয়ে দিই, চা খেয়ে যান, শরীরটা গরম থাকবে। আচ্ছা বানান, 1 কাপ চা খাই। রফিক শুধু তার মার মৃত্যু সংবাদ দিয়েছে, আর কিছুই বলেনি? জি না। আমি আবার রাস্তায় নামলাম। রাত 1:10, ঘোর দুর্যোগ। ক্রমাগত বৃষ্টি হচ্ছে, রাস্তায় 1 হাঁটু পানি। পানি ভেঙে এগোচ্ছি। চরম দুর্যোগে মানুষকে একা পথে চলতে দেখলে কোত্থেকে না কোত্থেকে একটা কুকুর এসে তার সঙ্গী হয়। ব্যাপারটা আমি আবার লক্ষ্য করেছি, আজ আবার করলাম। আমি হাঁটছি, আমার পিছনে পিছনে জমের অরুচি টাইপের এক কুকুর। আমি থামলে সেও থামে, আমি চলতে শুরু করলে সেও চলে। রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম। মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে, অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই। যত রাতই হোক বাড়ির লোকজন জেগে থাকে, সবার চোখে মুখে দিশেহারা ভাব থাকে। এরা হাঁটাচলা করে নিঃশব্দে, কিছু কথা বলে উঁচু গলায়। গলার স্বরও বদলে যায়, যে কারণে চেনা মানুষ কথা বললেও মনে হয় অচেনা কেউ। যে যার কথা বলে সে নিজেও নিজের সুর শুনে চমকে ওঠে। মৃত বাড়িতে কখনো বিড়াল থাকে না, এরা নিঃশব্দে বিদায় হয়। আবার যখন সব শান্ত হয়ে আসে, তখন এদের দেখা যায়। রফিকদের এটা নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন সবই বাড়িতেই আসবে, এটাই স্বাভাবিক। বাড়ি অন্ধকার, বাইরে বারান্দায় বেঞ্চির উপর একটা বিড়াল শুয়ে আছে, ঘুমোচ্ছে না, মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর বাতি জ্বলল। দরজা খুলে দিল জুথি। শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয়। সে বাপের বাড়ি থেকে এসেছে এই বাড়িতে। মনে হচ্ছে সেও ঘুম থেকে উঠে এসেছে। জুথি ক্লান্ত স্বরে বলল, ভেতরে আসুন, ও ঘুমোচ্ছে। 3 দিন 3 রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারেনি, যা ঝামেলা গেছে। ইস, ভিজে টিজে কি অবস্থা, এত রাতে আসার দরকার ছিল না। আমি বললাম, কবর দেওয়া হয়ে গেছে? জি, বাদ আছর কবর হয়েছে। আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই রাত 8টার মধ্যে চলে গেছে।
এই বাড়িতে এখন শুধু আমি আর আপনার বন্ধু আছে, আর কেউ নেই। একটা কাজের লোক ছিল, মার অসুখের সময় খুব বাড়াবাড়ি হলো, তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল। জ্যোতি কথা বলছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে, যেন মৃত্যু কিছুই না, আলাদা গুরুত্ব পাবার মতো কোনো ঘটনাই না। একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ব্যাস, ফুরিয়ে গেল। জ্যোতি হাই তুলতে তুলতে বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12 ইঞ্চি টিভি। বিয়ের সময় আমার যে মামা সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন। খুব সুন্দর ডিজাইন ছিল, ভায়োলেট কালার, নাটগুলি সোনালি। চোর নিয়ে গেছে, কি আর করা যাবে বলুন। কিন্তু মার আফসোস যদি দেখতেন। মরবার আধ ঘন্টা আগে আমাকে বললেন, ও বৌমা, টিভিটা যে নিয়ে গেল। আমি বললাম, আপনি এত অস্থির হবেন না তো মা, ও আরেকটা কিনে নেব। মা বললেন, ও কোত্থেকে কিনবে, ওর কি চাকরি বাকরি আছে? তওবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম। মা ঠিকই তওবা করলেন, ইশারায় 2 রাকাত নামাজ পড়লেন। তারপর মৌলানা সাহেবকে বললেন, হুজুর, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, দোয়া কালাম দিয়ে কিছু করা যাবে? মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায়। আম্মা টিভির জন্য আহাজারি করতে করতে মারা গেলেন। বুঝলেন হিমুদা, ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে। একটা টাকা নেই ওর কাছে। রাস্তায় যে ভিখিরিরা থাকে ওদের কাছেও 500-600 টাকা থাকে, ওর কাছে তাও নেই। আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম। খরচও তো কম না। হিমুদা, আপনি বাথরুমে ঢুকে গোসল করে নিন, সাবান গামছা আছে। মরা বাড়ি, চুলা ধরানোর নিয়ম নেই। আমি খবরের কাগজ জ্বালিয়ে আপনাকে এক কাপ চা করে দিই। আপনি গোসল করে ওর একটা লুঙ্গি পরে ফেলুন। লুঙ্গি অবশ্যই ধোয়া নেই, সব ময়লা। ময়লা লুঙ্গি পরতে যদি ঘৃণা লাগে তাহলে আমার একটা সুতির শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পরতে পারেন। নতুন শাড়ি, আমি এখনো পরিনি। আমাকে লুঙ্গিই দিন। বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম। এর মধ্যেই জ্যোতি চা বানিয়ে ফেলেছে। মেঝেতে পা টিপেতে চায়ের কাপ, এক বাটি মুড়ি, এক গ্লাস পানি সাজানো। হিমুদা, এক গাল মুড়ি খান, ঘরে আর কিছুই নেই। চায়ে চিনি ঠিক হয়েছে কিনা দেখুন, আপনি তো চায়ে চিনি বেশি খান। চা খুব ভালো হয়েছে। ওকে কি ডেকে তুলবো? আপনি এসেছেন দেখলেও খুবই খুশি হতো। অবশ্যই ওর খুশি বোঝা মুশকিল। ও খুশি না বেজার সেটা আপনি বুঝতে পারেন? পারি, আমিও পারি। ও সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন আপনার সঙ্গে দেখা হয়। আর কি যে ভরসা আপনার উপর। ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আপনার বড় মা